আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিপুর রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক গঠিত মেডিকেল বোর্ড। রাতে তারা এই তথ্য জানিয়েছে। এর আগে পরিস্থিতি উন্নতি না হয় 2 দফায় পিছিয়েছে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে খালেদা জিয়াকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রোববারও হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, জানাবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? হাবিব, আপনি যেমনটি বলছিলেন, আমাদের কিন্তু রাত 9টার দিকে মেডিকেল বোর্ডের যে চিকিৎসকের একজন সদস্য তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার একটি সিটি স্ক্যান করা হয়েছে, সেই রিপোর্টটি স্বাভাবিক আছে। এবং আরেকটি বিষয় বলছেন যে তারা যে ডাক্তারদের সঙ্গে রেসপন্স করছেন, যে চিকিৎসা ভাষায় যেটি বলে যে চিকিৎসার সাথে সাথে রোগী রেসপন্স করছে, এমনটি কিন্তু জানিয়েছে। তবে এই যে বিষয়টি, এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন যে জাহেদ কিংবা বিএনপির মিডিয়া সেল, সেই মিডিয়া সেল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। এবং একটু যদি বলি, এই বেগম খালেদা জিয়াকে দেখতে তার পুত্রবধূ প্রতিদিনের মতো আজও এসেছেন। বেলা 3টার পরে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে ঢুকেছেন। এখনও কিন্তু তিনি অপেক্ষা করছেন দীর্ঘ প্রায় 7 ঘন্টা অতিক্রম করার পরেও এখনও কিন্তু তিনি হাসপাতালে রয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, 10টার দিকে ডাক্তারদের সঙ্গে একটি বৈঠকে তিনি বসেছেন। এবং এই বৈঠকে আসলে আগামী দিন, অর্থাৎ পরবর্তী দিন কিভাবে তার চিকিৎসা হবে, আজকে কতটা উন্নতি হয়েছে, আগামী দিন কীভাবে চিকিৎসা হবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। তিনি আসলে বের হওয়ার পরে মিডিয়া সেল থেকে নতুন কোনো তথ্য দিলে আসলে বলা যাবে বর্তমান পরিস্থিতিটা কি। একটু যদি আমি জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যে বিদেশে নেওয়ার কথা রয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 8টায় ঢাকায় অবতরণের জন্য এভিয়েশনের কাছে পারমিশন চেয়েছেন। এবং তিনি রাত 9টায় বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাবেন, এমন এই পারমিশনটি চেয়েছে। তবে এই সময়টি পরিবর্তন হতে পারে, কারণ যেহেতু চিকিৎসক বোর্ড যদি অনুমতি দেয় তার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, সেক্ষেত্রে তাকে নেওয়া হবে, না হলে সেই যে সময়টি পরিবর্তন হতে পারে। এতটুকু তথ্যই আসলে এখন পর্যন্ত ছিল। আসলে ডক্টর জুবাইদা রহমান তিনি এখনও অবস্থান করছেন। তিনি আসলে বের হলে এবং বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলে আসলে পুরো বিষয়টি জানা যাবে। তো হাবিবা, এই ছিল আমার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সালে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে গণহত্যা করেছে দলটি। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচিতে ভার্চুয়ালি এই মন্তব্য করেন তিনি। বলেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি লাগাম টেনে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। খান আলামিনের রিপোর্টেরই বিস্তারিত। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচিতে দেশের প্রতিটি জেলার ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নানা ষড়যন্ত্রের কারণে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ গড়ার পরিকল্পনায় প্রধান বাধা দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দুটোর লাগাম টেনে ধরে স্বনির্ভর দেশ গড়ে তুলবে বিএনপি। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ। স্বৈরাচার আওয়ামী লীগের মতো বিএনপিকে দুর্নীতিবাজ প্রমাণে একই সুরে কথা বলছে জামাত, এমন মন্তব্য করেন তারেক রহমান। বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় 1971 সালে লাখ লাখ মানুষকে হত্যা করে তারা আগেই বার্তা দিয়ে রেখেছে ক্ষমতায় গেলে কি করবে। যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে
নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি দলের নেতাদের জান্নাতের টিকিট বিক্রির সমালোচনা করে তারেক রহমান একে শিরক হিসেবে আখ্যায়িত করেন। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সংস্কারের চেয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন বেশি প্রয়োজন মন্তব্য করে তারেক রহমান বলেন, সেটি অসম্ভব হলেও কঠিন নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে। খান আলামিন, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে তিনি তথ্য জানান। তিনি জানান, ভোট দেওয়ার সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সকাল 11:15টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ভোট দেওয়ার সময় 1 ঘন্টা বাড়ানোর কথাও তুলে ধরেন এই কমিশনার। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বৈঠকে ব্যালট পেপার ছাপানো, বয়স সংশোধন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু করে মোট 15 দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে পোস্টাল ভোটিং এর ব্যালট চলে যাবে। তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক দলের পোস্টার সরানোর নির্দেশ দিয়েছে। অন্যথায় আচরণবিধির আওতায় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আলোয়ান খান, RTV, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এমন কথা বলেন। প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানায় কমিশন। জাতীয় নাগরিক পার্টি NCP নেতৃত্বে আত্মপ্রকাশ হলো গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন এক নির্বাচনী জোটের। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে 3 দলের এই জোটের ঘোষণা দেন NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। জোটের অন্য দলগুলো হলো রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি। জোটের দলের সংখ্যা বাড়তে পারে বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সংস্কারকে প্রাধান্য দিয়ে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আগামী নির্বাচনে একসঙ্গে অংশ নেবেন তারা। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং গণ অভ্যুত্থানকে সফল করার জন্যই, তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে। এখন আমরা যারা আন্তরিকভাবে চাই, আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি। আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আয়নাঘরে রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে
অভিযোগ গঠনের শুনানি হয় রোববার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গুমের সরাসরি নির্দেশদাতা বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার হবে আসামি পক্ষের শুনানি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জি এম মাহমুদ রিপোর্ট। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী এবং মীর কাশেম আলীর পুত্র মীর আহমেদ বিন কাশেম সহ কয়েকশো মানুষ গুমের শিকার হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে ফিরে এলেও সন্ধান মেলেনি কারো কারো। আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায়, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে 26 জনের গুম ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এ ধরনের অপরাধ থেকে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে বের করে আনার জন্যই অভিযুক্তদের বিচার হওয়া প্রয়োজন বলে জানান তাজুল ইসলাম। ভবিষ্যতের জন্য এই দেশকে, এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার স্বার্থে এই গুমটা বন্ধ হওয়া প্রয়োজন, সেই জন্য এই বিচার। এ সময় ট্রাইব্যুনালে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন গুমের শিকার আব্দুল্লাহিল আমান আজমি। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না, এই উদ্দেশ্যে আমি করেছি। দেশের জন্য, দেশের ভবিষ্যতের কথা, কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি। তবে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন আইনজীবীরা। 3 জন নির্দোষ, সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচার পাবো ওই দিন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। অন্য এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে আনা হয়। জি এম মাহমুদ, RTV, ঢাকা। পরিচয় শনাক্তে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন শুরু হয়েছে। রাজধানীর রায়ের বাজার কবরস্থানের সকাল থেকে মরদেহ উত্তোলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটির প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, আদালতের নির্দেশে বিদেশি ফরেনসিক প্রতিনিধিদের সাথে নিয়ে তারা লাশ উত্তোলন এবং শনাক্তকরণের কাজ শুরু করা হয়। এতে প্রখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডে ব্রিডা অংশ নেন। তিনি আরও জানান, অজ্ঞাত লাশের 10 জনের পরিবারের আবেদন পেয়েছেন তারা। অন্য অজ্ঞাত মরদেহের ডিএনএ সংরক্ষণ করা হবে। কেউ দাবি করলে ডিএনএ মিলিয়ে মরদেহ ফেরত দেওয়া হবে। অজ্ঞাত মরদেহের সংখ্যা 114 হিসেব করা হলেও সব পরীক্ষার পর আসল সংখ্যা জানা যাবে বলে জানান সিআইডি প্রধান। যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউড করবো। আমি বিগত 3 মাস সিআইডির সঙ্গে সমন্বিত কাজ করছি। লাশ শনাক্তিকরণে কিছুটা জটিলতা থাকলেও আশা করছি সিআইডির সঙ্গে দ্রুতই তা সম্পূর্ণ হবে। পেঁয়াজের দামের কারসাজিতে যুক্ত একটি চক্র, ফলে ভোক্তা ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি বলেন, স্বল্প পরিসরে আমদানির অনুমোদন দেয়ায় কমতে শুরু করেছে দাম। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কৃষি উপদেষ্টা। দেশের বাজারে হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। কেজি প্রতি বিক্রি হয় 140 থেকে 50 টাকা পর্যন্ত। এই অবস্থায় শনিবার সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমোদন দিলে কমতে শুরু করে দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর, চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ খুচরা বাজারে কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে। এই যে কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরো বেশি ঠকানো হচ্ছে। কৃষি কর্মকর্তার কারো যদি যোগ সাজস থাকে, সে ধরা খাবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতার অধ্যাদেশ দ্রুত দৃশ্যমান কার্যকরের দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ ছেড়ে দিয়ে পাশে অবস্থান করেছে শিক্ষার্থীরা।
রাস্তা অবরোধে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটে ভোগান্তির সৃষ্টি হয়। একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়ার অভিযোগ শিক্ষার্থীদের। দাবি না মানলে আগামীকাল আবারও ব্লকেট কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীরা। আমাদের একদফা কর্মসূচি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনের দিকটা সারা রাত অবস্থান করবে। পাশাপাশি আগামীকাল সকাল থেকে আমাদের অন্যান্য শিক্ষার্থীরা পুনরায় অংশগ্রহণ করে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবে। চাঁদা না দেয়ায় ময়মনসিংহের সরকারি নদী খনন প্রকল্পে হামলা ও লুটপাট করেছে অবৈধ বালু খেকোরা। এ সময় ট্রলারে করে ড্রেজিংয়ের নানা যন্ত্রপাতি লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট নামে ঠিকাদার প্রতিষ্ঠানটি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে থানা পুলিশ। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে ময়মনসিংহের ভাবখালী এলাকার ব্রহ্মপুত্র নদ খননের টেন্ডার পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। তবে কাজ শুরুর পরই প্রতিষ্ঠানটির কাছে কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় অবৈধ বালু ব্যবসায়ীরা। সব নামায় নিয়ে গেছে, সব নামায় নিয়ে যাচ্ছে, ভিতরে তো বাইরে সব মাল নিয়ে যাচ্ছে। দাবিকৃত চাঁদা না পেয়ে রোববার সকালে খনন প্রকল্পে হামলা চালায় হারেস হাসিবুল বাবুল গংরা। এ সময় তারা 20টি ট্রলার যোগে হামলা ভাঙচুর ও কোটি টাকা যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী ঠিকাদার প্রতিষ্ঠানের। ফায়ার পাম্প ছিল, স্টোরুমে সাবমার্সিবল পাম্প ছিল, আমার ইঞ্জিন রুমের তালা ভেঙে ভিতরে টুল বক্স যাবতীয় যা কিছু ছিল, ইঞ্জিনের এক্সট্রা মালামাল, তারপরে ড্রেজারের তেলের ট্যাঙ্কির তালা ভেঙে ওখান থেকে তেল নিয়ে এসে যে যেমনি পারেছে একটা নেগোসিয়েশনের জন্য এই করে যে আমরা খনন করবো, আপনারা বাধা দিন, এটা তো সরকারি কাজ, ঠিক আছে, মানে যথেষ্ট বোঝানোর চেষ্টা করি। তো তখন ওরা হচ্ছে যে আমরা যেহেতু এটা আমাদের আয়ের উৎস, ঠিক আছে, তখন এটা চাঁদা দাবি করে। আমরা এর জন্য আইনানুগ ব্যবস্থা চাচ্ছি। আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো যেন আমরা পূরণ করতে পারি। হামলার বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানের ম্যানেজার দিদার হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস এই পুলিশ কর্মকর্তার। দিদার হোসেন মৃধা আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করেছেন। তো এই অভিযোগটা আমরা অনুসন্ধান করতেছি, তদন্ত করছি। যদি এটা আইনানুগ ব্যবস্থা, যদি ঘটনা সত্যি হয়, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত দোষীদের গ্রেফতারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগী প্রতিষ্ঠানের। সুলাইমান কবির, RTV। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জায়নবাদী সেনাদের বিমান হামলায় আবারও লক্ষ্যবস্তু হয়েছে গাজার মাঘাজি শরণার্থী শিবির। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে হতাহতদের। ধোয়া, ধ্বংস আর আর্তনাদ সব মিলিয়ে আবারও যুদ্ধের ভয়াবহতা দৃশ্যমান মাঘাজি শরণার্থী শিবিরে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন সংকটাপন্ন মুহূর্ত পার করছে। পরিস্থিতি দ্রুত অগ্রগতি না হলে সমঝোতা ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, যুদ্ধবিরতিতে লঙ্ঘন করে ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে। লাতিন বাংলা সুপার কাপের দ্বিতীয় ম্যাচে কাল আর্জেন্টিনার দল অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। ম্যাচটিকে সামনে রেখে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছেন ক্যাসপার বিতশোকরা। প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নান্দোর বিপক্ষে বড় ব্যবধানে হারলেও এই ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রধান কোচ ইমরুল হাসান। এদিকে আর্জেন্টিনার ক্লাবটি অনুশীলন করেছে উত্তরার APBN মাঠে। নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দলটি। টুর্নামেন্ট শুরুর আগে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন তারা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।